পটুয়াখালীর নিজ গ্রামে পৌঁছেছে লামিয়ার মরদেহ। নিজ হাতে নাতির কবর খুললেন দাদা, জানাজা শেষে দাফন। আত্মহত্যা কেন করলো এইটা এই বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে। আমি চাই অত সঠিক বিচার। ঐকমত্য কমিশনের সাথে গণসংহতি আন্দোলনের বৈঠক, একমত হওয়া সিদ্ধান্তগুলো সই করে নির্বাচনী রোডম্যাপের দাবি বিএনপির। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে। আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান উত্তেজনার অবসান চায় ঢাকা। গুজরাটে বাংলাদেশিদের গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি দিল্লি। পাকিস্তানের সাথে যুদ্ধ উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া ভারতের। তৃতীয় দিনের মতো দুই দেশের সেনাদের মাঝে গোলাগুলি। গ্রিড বিপর্যয়ে নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন। বিদ্যুৎ ও মেট্রো রেলে কোনো সংকট হলে দ্রুত জনগণকে জানানোর নির্দেশ উপদেষ্টার। দুই উপদেষ্টার সাবেক এপিএসও পিওর দুর্নীতির অনুসন্ধানে দুদক। 15 দিনের মধ্যে গ্রেফতারের আলটিমেটাম যুব অধিকার পরিষদের। কারওয়ান বাজারে বোবা রফিককে কোপানোর ঘটনায় অভিযুক্ত সাদ্দাম গ্রেফতার। ধরা পড়েনি সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ে জড়িতরা। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, কিছুক্ষণ আগে লামিয়ার মরদেহ পৌঁছেছে তার গ্রামের বাড়ি পটুয়াখালীর ধোপারহাটে। সেখানে আছেন সহকর্মী জাকারিয়া হৃদয়, আমাদের সাথে তিনি সরাসরি যুক্ত রয়েছেন। হৃদয়, লামিয়ার মরদেহ তো ইতিমধ্যে পৌঁছেছে, বাড়ির সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর জানাজা ও দাফনের প্রস্তুতি কোন পর্যায়ে, বিস্তারিত জানাবেন। জানাজা এবং দাফনের প্রস্তুতি মোটামুটি সব সম্পন্ন হয়ে গেছে। আমি এর আগের বুলেটিনে যেটা বলছিলাম যে দাফনের যে জায়গাটা সেটা সম্পন্ন হয়ে গেছে। এখন যেখানে দাঁড়িয়ে সেটা হচ্ছে পাঙ্গাসিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এখানে জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আপনি দেখছেন যে পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গণ অধিকার পরিষদ সহ এবং লামিয়ার যে দাদা, সেই দাদাও কিন্তু এখানে এসেছে। এছাড়া এই এলাকার লোকজন আরো যারা আছে জামাতের নেতৃবৃন্দ, তারাও কিন্তু এসে পৌঁছেছে। আর এখানে এই মাটি কিছুক্ষণের মধ্যেই হয়তো আর 2-3 মিনিটের ভিতরে তার লাশ এখানে এসে পড়বে। আর বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি আছেন, তিনি তার লাশবাহী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের সাথেই আছে, তিনি পায়ে হেঁটে আসতে আছেন। আপনি জানেন যে এখানে মূল যে মহাসড়ক, সেই মহাসড়ক থেকে এই সড়কে আসতে হলে একটু ভাঙ্গা ছিল রাস্তা, যে কারণে হয়তো গাড়িটা আসতে পারতেছে না এবং তাকে স্পেশালে বা অন্য যে সামগ্রী আছে সেটিতে নিয়ে তাকে এখানে পৌঁছবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হলো যে এখানকার এই যে যারা অধিবাসী আছে দোপারহাট, দুর্গ উপজেলার যে দোপারহাটের যে অধিবাসী, এরা শোন লামিয়ার যারা আত্মীয়স্বজন আছে, তারা এটি একটা তীব্র নিন্দা জানিয়েছে এবং একটি যাতে সুষ্ঠু বিচার হয়, খুব দ্রুত সময় ভিতরে যাতে সুষ্ঠু বিচার হয়, সেই একটি মাত্র দাবিতে আজকে দিনভর কিন্তু তারা এই এলাকার আমাদের সহকর্মী মাধ্যমে জানছিলাম সেখানকার পরিস্থিতি। সহকর্মী জাকারিয়া হৃদয় যুক্ত হয়েছিলেন। আমরা পটুয়াখালী থেকে, পটুয়াখালীর দুমকি থেকে সেখানকার সবশেষ তথ্যগুলো দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম। এর আগে লামিয়ার দাদা সোবহান হাওলাদার নাতনিকে দাফনের জন্য নিজ হাতে কবর খুঁড়েছেন। জুলাইয়ে আত্মদানকারী ছেলে জসিমের মরদেহ দাফনের জন্য কবর খুঁড়েছিলেন তিনি। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লামিয়ার জানাজা হবে। এরপর ধোপারহাট গ্রামে নিজ বাড়ি সংলগ্ন বাবার কবরের পাশেই দাফন করা হবে লামিয়াকে। আত্মহত্যা কেন করলো এইটা এই বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে, যে এই কারণটা তারা করব, চিহ্নিত করবো। আমার মোবাইলে টাকা নাই, এইতে আপনার আমি ফোন দিতে পারি না। আমি দাদু কাল 7টার সময় আমি দাদু ঢাকা গনে আপনার দ্বারে আমি আমো। আমি চাই অর্ঘ সঠিক বিচার।
দুপুরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ হয় লামিয়ার ময়নাতদন্ত। তারপরে গোসল শেষে মরদেহ নিয়ে রওনা দেয় পরিবার। এর আগে পুলিশের সুরত হাল রিপোর্টে পাওয়া যায় আত্মহত্যার আলামত। গলায় ফাঁসির দাগ আর শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কলেজের পরীক্ষা দেওয়ার জন্য আজ বিকেলে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল লামিয়ার। তাই শনিবার মার্কেট থেকে কিছু কেনাকাটাও করেন। তবে কে জানতো রাতভর মর্গে থেকে সকালেই বাড়ি ফিরবে লামিয়ার নিথর দেহ। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত হয় লামিয়ার। এর আগে মরদেহের সুরত হাল রিপোর্ট চূড়ান্ত করে পুলিশ, যেখানে আত্মহত্যার নানা আলামত পাওয়া গেছে উল্লেখ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনের বর্ণনায় দেখা যায় লামিয়ার গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ দেখা গেছে। ঘাড়ের পেছনের অংশ ছিল স্বাভাবিক। মৃতের 2 পা ও হাত স্বাভাবিক অবস্থায় পান সুরতহালকারী পুলিশ। বুক, পেট, পিঠ ও কোমর স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে চাচা মনিরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। গত রাত 9:30টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লামিয়া, দাবি পরিবারের। ও একটা স্টুডেন্ট, একটা কলেজের, এটা সমাজে মুখ দেখাবে বা সমাজে বন্ধু বান্ধব লোক চলবে, এই জিনিসটা মানিয়ে নিতে পারে না। রাত 9:48 মৃত্যু ঘোষণা করে, তারপর থেকে তার আম্মা অসুস্থ হয়ে যায়। এদিকে লামিয়ার করা ধর্ষণ মামলার 2 আসামি এখনও পুলিশ হেফাজতেই রয়েছে। আজ তাদের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে, নিশ্চিত করেছেন পটুয়াখালীর পুলিশ সুপার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ 3 জনের সাক্ষ্য নেওয়া হয়। তারা হলেন আছিয়ার মা আয়েশা খাতুন, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন ও আছিয়াকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যান চালক রুবেল। সোমবার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। গেল 13 এপ্রিল মামলার চার্জশিটে আদালতে জমা দেয় পুলিশ। 23 এপ্রিল চার্জ গঠন করা হয়। গত 6 মার্চ মাগুরা সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায়। এতে আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ সহ 4 জনকে আসামি করে মামলা করা হয়। এরই মধ্যে 164 ধারায় জবানবন্দি দিয়েছে হিটু শেখ। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীকে তলব করেছিলেন। বাদী সহ 3 জন সাক্ষী আজকে হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। তাদের নিয়োজিত আইনজীবী আজকের সাক্ষীদেরকে জেরা করেছেন। 3, 4 এবং 5 নম্বর সাক্ষী হুজুর আদালত আগামীকাল সাক্ষ্য প্রদান করবে। সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের মধ্যে 138টিতে একমত হয়েছে গণসংহতি আন্দোলন। প্রথমত, গণতান্ত্রিক ব্যবস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দুপুরে এসব কথা জানিয়েছেন তিনি। বলেন, সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার কিংবা পরিবর্তন সম্ভব নয়। এছাড়া মৌলিক সংস্কারগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার বলেও মনে করেন গণসংহতি আন্দোলন। জোনায়েদ সাকি আরও বলেন, কিভাবে ন্যূনতম ঐক্যমত্য তৈরি করা যায় সেজন্য বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করতে হবে। যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হবে এবং সেগুলোতে মতভেদ থাকবে তা জনগণের সামনে তুলে ধরা হবে। সকালে বৈঠক শুরুর আগে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদকে হটাতে যে ঐক্য হয়েছিল তা অব্যাহত রাখতে হবে। গণসংহতি আন্দোলনের দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং অন্যান্য অংশীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করব কিভাবে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারি। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। 121টি প্রস্তাবের সাথে একমত হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল। বিকেলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসে দলটি। 3 ঘন্টার বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাষ্ট্র পুনর্নির্মাণে জাতীয় সনদ ঐতিহাসিক ভূমিকা রাখবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সভার নির্বাচন একই সাথে দাবি তাদের। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি 2 বার ক্ষমতায় আসা নিয়ে মত দেয় দলটি। সংসদে 200 আসন প্রস্তাব করেছে তারা।
দুবারে আমরা একমত হয়েছি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দুটোই দুবার। জাতীয় সাংবিধানিক কাউন্সিলে আমরা আংশিক একমত, প্রধান উপদেষ্টা নিয়োগের প্রশ্নে আমাদের ভিন্ন মত আছে। পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ চায় না বাংলাদেশ। আলোচনার মাধ্যমে দুই দেশের সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে আগ বাড়িয়ে দুদেশের মধ্যে মধ্যস্থতা করতেও যেতে চায় না বাংলাদেশ। দেশ দুটি চাইলে বাংলাদেশ উদ্যোগ নিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগও হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বলেন, গুজরাটে গ্রেফতারের বিষয়ে কিছুই জানায়নি দিল্লি। কাশ্মীরে হামলার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে রোববার বিকেলে গণমাধ্যমের কাছে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায়। পাকিস্তান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তাই বাংলাদেশ চায় না দুই দেশ সংঘাতে জড়াক। তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলে, কোনো সংঘাত না থাকুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরা নিজেরাই সমস্যা করে ফেলে। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। দুই দেশের উত্তেজনার মধ্যেই ভারতে বিনা ভিসায় অবস্থানকারী বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয়টি নজরে আনা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ভারত। অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয়, আমরা তাদের থেকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলাভাষী আছে। বাংলা কথা বললেই সে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চিত। আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি এ ব্যাপারে এখনও ইস্যু করিনি, তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে, বরং অ্যাভয়েড করাই ভালো। পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় মিয়ানমার পরিস্থিতি নিয়েও। তিনি জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যা যা করা দরকার তা করবে সরকার। বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে। কাজে আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবে আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চিত করবো। নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয়, আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির অবস্থানের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কাশ্মীর ঘিরে উত্তেজনার মধ্যেই আরব সাগরে সামরিক শক্তিমত্তার জানান দিল ভারত। যুদ্ধজাহাজ থেকে একের পর এক অ্যান্টিশিপ মিসাইল ছুড়ল ভারতীয় নৌবাহিনী। রোববার দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় সামরিক মহড়ার ভিডিও ফুটেজ। আরব সাগরে মোতায়েনকৃত ভারতীয় যুদ্ধজাহাজ দেখা যায় এতে। সেখান থেকে ছোড়া হয় বেশ কয়েকটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দেশটির নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দূরপাল্লার টার্গেটের নির্ভুল হামলায় নৌসেনাদের দক্ষতা যাচাইয়ে এই মহড়া চালিয়েছে ভারত। এর মধ্য দিয়ে নিজেদের যুদ্ধ প্রস্তুতিও ঝালাই করা হয়েছে। জলপথে যে কোনো সময় যে কোনোভাবে ভারতের স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। টানা তৃতীয় রাতের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। শনিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর ভূতমারি গলি ও রামপুর সেক্টরে হয় গোলাগুলির ঘটনা। ভারতের সেনাবাহিনীর বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এদিনও আগে পাকিস্তান থেকে গুলি ছোড়া হয়, পরে পাল্টা জবাব দেয় ভারতের সেনাবাহিনী। পেহেলগাম হামলার জেরে ব্যাপক উত্তপ্ত দুই প্রতিবেশীর সম্পর্ক। এরই মধ্যে টানা ৩ রাত ধরে দুই দেশের সেনাদের মধ্যে ঘটছে সীমিত আকারের গোলাগুলির ঘটনা। তবে এসব ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। সিন্ধু নদে রক্ত বইয়ে দেওয়ার কথা বলে ভারত পাকিস্তান সম্পর্কে চলমান উত্তেজনায় নতুন করে ঘি ঢেলেছেন বিলওয়াল ভুট্টো। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যানের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতীয়রা। এমনকি পাকিস্তানে হামলার দাবিও তুলেছেন অনেকে। এদিকে পেহেলগামের হামলাকে হামাসের অভিযানের সাথে তুলনা করেছেন এক
বিজেপি নেতা। ইসরায়েলের মতো বর্বরতা চালানোর দাবি তুলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। কাশ্মীরের পেহেলগামের হামলার জেরে প্রাক যুদ্ধাবস্থা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের রাজনীতিবিদরাও একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করে বিষিয়ে তুলছেন সম্পর্ক। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করায় ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষেপেছে পাকিস্তান। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো এক জনসভায় অভিন্ন এই নদে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে নতুন করে উত্তেজনা বাড়িয়েছেন। আমি ভারতকে বলতে চাই, সিন্ধু আমাদের রয়েছে, আমাদেরই থাকবে। এই নদীতে হয় আমাদের পানি বইবে, নইলে ওদের রক্ত বইবে। ভারত হয়তো জনসংখ্যার দিক দিয়ে বড় হতে পারে, কিন্তু পাকিস্তানের সাহসী লোক রয়েছে, তারা ভারতকে মোক্ষম জবাব দেবে। বিলাল ভুট্টোর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতীয়রা। দেশটির রাজনীতিবিদদের অনেকেই পাকিস্তানের সামরিক অভিযানের দাবি জানাচ্ছেন। রক্ত তো পাকিস্তানে বইছে, কখনো আল কায়দা, কখনো আফগানিস্তানের কাছে মার খাচ্ছে। আমরাও যে তাদের মারতে পারি তার ছোট ছোট নমুনাও দেখিয়েছি। এ ধরনের কথা বলা পাকিস্তানের পুরনো বদভ্যাস। এখন আর আলোচনার সময় নেই, এখন অ্যাকশন নেওয়ার সময়। আমরা চাই পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারকে কঠোর জবাব দেওয়া হোক, যাতে তারা পেহেলগামের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে না পারে। এখনই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ফিরিয়ে এনে একে ভারতের অংশ বানানোর সময়। এদিকে বিজেপি নেতা রমেশ বিধুরি পেহেলগামের সন্ত্রাসী হামলাকে ইসরায়েলে হামাসের অভিযানের সাথে তুলনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার মতোই শত্রুদের বিরুদ্ধে একই পদক্ষেপ নেয়ার দাবি তুলেছেন তিনি। হামাসের মতো হামলা হলে ইসরায়েলের মতো প্রতিশোধ নেওয়া হবে। যদি সন্ত্রাসীদের কোনো ধর্মই না থাকে, তবে কেন বাছাই করে হত্যা করলো তারা? দুই দেশের সরকার ও রাজনীতিবিদদের এমন পাল্টাপাল্টি অবস্থানে নতুন করে উত্তপ্ত এই অঞ্চলের ভূরাজনীতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এক সপ্তাহের মধ্যে সংস্কারের যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, দ্রুত রোডম্যাপ দিয়ে জাতিকে আশ্বস্ত করতে হবে যে দেশ গণতন্ত্রের পথেই হাঁটছে। আর বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মনে করেন, ন্যূনতম সংস্কার শেষ করে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। বড় ধরনের সংস্কারের প্রয়োজন জনগণের ম্যান্ডেট। রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে হওয়া বৈঠক নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। 19 এপ্রিল থেকে শুরু হওয়া সেই বৈঠক শেষ হয় রোববার, যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সাথে ঐক্যমতে পৌঁছায় সমমনা দলগুলো। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হওয়া এই দফার শেষ বৈঠক থেকে বেরিয়ে এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদে স্বাক্ষরের পর নির্বাচনের পথে হাঁটা উচিত সরকারের। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। আর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের কথা বলে অনিশ্চয়তা তৈরি করা হয়েছে। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। দুই নেতাই জানান, নির্বাচিত সরকার ছাড়া দেশে নতুন বিনিয়োগ আসবে না, মুখ থুবড়ে পড়বে অর্থনীতি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ বা মেট্রো রেল বিপর্যয়ের যে কোনো তথ্য দ্রুত জনগণকে জানানোর নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। এছাড়া 26 এপ্রিল গ্রিড বিপর্যয় ও 1 ঘণ্টা মেট্রো রেল বন্ধ থাকার ঘটনা তদন্তে 2টি আলাদা কমিটিও গঠন করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। গরমের কারণে লোডশেডিং হচ্ছে, সামনেও হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। তবে যাই হোক, লোডশেডিং সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। গরমে বাড়ছে তাপমাত্রা, এর সাথে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। চলতি মাসে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সামনে গরমের কারণে চাহিদা বাড়তে পারে 18,000 মেগাওয়াট।
এ অবস্থায় লোডশেডিং আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বলেন, ভর্তুকির চাপ কমাতে বিশেষজ্ঞরাও কিছু ক্ষেত্রে লোডশেডিংয়ের পরামর্শ দিয়েছেন। প্রথমেই বলছি যে লোডশেডিং হচ্ছে এবং হবে, সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে। প্রধান উপদেষ্টা বলছেন যে হয় ডিসেম্বর মাসে ইলেকশন হবে অথবা জুন মাসে নির্বাচন হবে। তো সুতরাং আমরা এর মধ্যে চেষ্টা করতেছি গ্রাহকদেরকে যতটা সম্ভব স্বস্তি দেওয়ার জন্য। বিদ্যুৎ উপদেষ্টা অভিযোগ করে বলেন, অনেকে বিদ্যুতের অপচয় করছেন, অপ্রয়োজনীয়ভাবে এসি ব্যবহার করা হচ্ছে। আমি কিন্তু এসি ব্যবহার করি না, বুঝছেন। তো সবাই হচ্ছে যে এই যে ঘর বন্ধ করে আলো করবেন, তারপরে ঘর বন্ধ করে বাইরের বাতাস বন্ধ করে এসি ছাড়বেন। আমাদের তো আসলে সেই সামর্থ্য নাই। যে হারে আমরা এয়ার কন্ডিশনার দিছি সেই হারে তো আমাদের বিদ্যুৎ দেওয়ার সক্ষমতা নাই। আমিনবাজার গোপালগঞ্জ সঞ্চালন লাইনে বিচ্যুতি হওয়ায় শনিবার জাতীয় গ্রিড বিপর্যয় হয়। এতে খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জেলায় একসাথে বিদ্যুৎ চলে যায়। বন্ধ হয়ে যায় রামপাল ও পায়রা সহ 2277 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 7টি বিদ্যুৎ কেন্দ্র। দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার বিদ্যুৎ গ্রাহক। রাজধানীতে মেট্রো রেলও বন্ধ ছিল 1 ঘন্টার বেশি। এরকম বিপর্যয়ে দ্রুত তা জনগণকে জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা। যেটা খারাপ সেটা হচ্ছে যে এই জিনিসটা সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। গ্রিড বিপর্যয় ও মেট্রো রেল বন্ধের কারণ খতিয়ে দেখতে আলাদা 2টি কমিটি গঠন করেছে সরকার। দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটিগুলো। নাশকতামূলক কোনো ইয়ে হচ্ছে কিনা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নারী অধিকার ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতে ইসলামীর অবস্থান জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বেলা 12টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন তারা। টানা 1 ঘন্টা ধরে বৈঠক করেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সাথে। পরে ব্রিফিং করেন জামায়াতে নায়েবের আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আলোচনা হয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও বুথে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়েও কথা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ জামাত ইসলামীর পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক উন্নয়ন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা এবং সহজতা কিভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। নারীদের ব্যাপারে, পুরুষের ব্যাপারে, সকলের ব্যাপারে, যার যার অধিকারের ব্যাপারে জামাত অত্যন্ত সচেতন, দৃঢ়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় আন্তর্জাতিক গণতান্ত্রিক ও নির্বাচনী সহযোগী সংগঠন IDEA। একই সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপরও জোর দেয় সংস্থাটি। সকালে IDEA এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা তামাং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী ভোটের আয়োজন করা হবে। এর মধ্যে দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা প্রকাশ করেন লিনা তামাং। These new elections will be free, fair, credible, but also representative, inclusive, and will then pave the way for the really transformative reforms. তদবির বাণিজ্যের অভিযোগে এলজিআরডি ও স্বাস্থ্য উপদেষ্টার সাবেক এপিএস ও পিওর দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে গোয়েন্দা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। এর আগে এই 2 এপিএস ও পিওর দুর্নীতি তদন্তে দুদক অভিমুখে মার্চ টু দুদক কর্মসূচি পালন করেছে যুব অধিকার পরিষদ। 15 দিনের মধ্যে তাদেরকে গ্রেফতারের আলটিমেটামও দিয়েছে সংগঠনটি। পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস পদ থেকে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয় 22 এপ্রিল। একই দিনে বাদ পড়েন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুইন ফারাবিও। তাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও তদবির বাণিজ্যের অভিযোগ থাকায় দাবি ওঠে তা অনুসন্ধানের। পূর্বের সেই গভর্নমেন্টের ধারাবাহিকতার দিকেই যাচ্ছে।
এ নিয়ে সোচ্চার থাকা যুব অধিকার পরিষদ প্রেস ক্লাবের সামনে থেকে মার্চ টু দুদক কর্মসূচিও পালন করেছে। সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এসে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করে দাবি জানিয়েছে 2 APS ও পিওর দুর্নীতির তদন্ত ও গ্রেপ্তারের। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তার এপিএস এর দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে, তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন। মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি। স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন তুহিন ফারাবি, সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে। সেই উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি এবং তুহিন ফারাবি গ্রেপ্তার দাবি করছি। আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে ফেপে একজনকে বটগাছ হতে দেখছি, তাদের বিরুদ্ধে তদন্ত চাই। পরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান 2 উপদেষ্টার সাবেক 2 APS ও পিওর বিরুদ্ধে ওঠা তদবির বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। 2 জন উপদেষ্টার APS PS যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। একই দিনে দুদক 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ 11 আসনের সাবেক এমপি কাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে। তার বিরুদ্ধে 40 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে। 4 কোটি 7 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ দখল এবং তার নামেও 15টি ব্যাংক হিসাবের মাধ্যমে 40 কোটি 76 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক। এছাড়া হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন ও উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাজধানীর বিভিন্ন স্থানে সংগঠিত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে কারওয়ান বাজারের বোবা রফিককে কুপিয়ে হত্যার ঘটনার মূল অভিযুক্ত মোহাম্মদ সাদ্দামকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের সাথে যুক্ত ব্যক্তিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। বুধবার সকাল 11টায় কারওয়ান বাজার এলাকার চিত্র এটি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় নিহত বোবা রফিক একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাদ্দাম। প্রথমবার আঘাতের পর রফিক পালিয়ে যাবার চেষ্টা করেও সফল হয়নি। একই কায়দায় ধারালো অস্ত্র দিয়ে তাকে দ্বিতীয়বার আঘাত করা হয়। দিনে দুপুরে সবার সামনে এমন ঘটনা ঘটলেও সকলেই ছিল নির্লিপ্ত। দ্বিতীয়বার আঘাতের পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে রফিক। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। শুক্রবার রাত 11:30টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় র্যাবের এক অভিযানে গ্রেফতার করা হয় ঘটনার মূল অভিযুক্ত সাদ্দামকে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। শুধু এই ঘটনা নয়, রবিবার সকাল থেকে জনমনে আতঙ্ক তৈরি করেছে সিদ্ধেশ্বরী এলাকার ছিনতাইয়ের একটি ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 26 এপ্রিল ভোর 5:30টার দিকে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের নিচে যানবাহনের জন্য অপেক্ষায় ছিলেন এক নারী। এ সময় একটি সাদা প্রাইভেট কার নারীটির সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে টান দেয়া হয় নারীর হাতে থাকা ব্যাগটি। ব্যাগ না ছাড়ায় দুর্বৃত্তরা গাড়ির সাথেই নারীটিকে টেনে হেঁচড়ে নিয়ে যায় প্রায় 50 ফিট দূরে। মারাত্মক আহত অবস্থায় এই নারীকে উদ্ধার করা সম্ভব হলেও তার ব্যাগ, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ কাগজ এবং নগদ অর্থ লুট করে দ্রুত পালিয়ে যায় গাড়িটি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। বিকেলে বনানীর প্রাইম এশিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। যোগ দেন রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় নিহত পারভেজের বাবা ছেলের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি খুনের সাথে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন। উত্তরের কয়েক জেলাতে মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। ক্ষতিগ্রস্ত রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের বহু বাড়িঘর। উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। শনিবার মধ্যরাতে দুদফা কালবৈশাখীর তাণ্ডব। এতে লণ্ডভণ্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। উপড়েছে অসংখ্য গাছপালা, পড়েছে সড়ক রেল লাইনের ওপর। এতে ব্যাহত চলাচল, ভেঙেছে বিদ্যুতের অনেক খুঁটি। এতে বিঘ্নিত বিদ্যুৎ সরবরাহ, ক্ষতিগ্রস্ত কাঁচাপাকা বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। প্রচন্ড বাতাস, গাছ একেবারে পড়িয়ে আমার ঘরটা সব চুরমার হয়। সামনে একটা গাছ করছে আর এদিকে ওয়াল কারেন্টের পোল ভাঙিয়ে গেছে। একদিকে গরম, অন্যদিকে কারেন্ট নেই। তারপরে কিছুক্ষণের মধ্যে দেখি সাপ্লাইয়ের পানি শেষ হয়ে গেছে। কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে লালমনিরহাটেও। লণ্ডভণ্ড আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার অন্তত 15টি গ্রামের বহু বাড়িঘর। উপড়েছে অসংখ্য গাছপালা, বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা জেলা। বুড়িমারি সড়কে গাছ ভেঙে পড়ে কয়েক ঘন্টা বন্ধ ছিল যানবাহন চলাচল। বিশাল হারে একটা তুফান আসছে, আসার পরে গাছটা রোডের মধ্যে পড়ে গেছে। বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, পোল ভাঙি গেছে এবং বিরাট গাছ উল্টি পড়ছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না। ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে রংপুরেও। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় ভেঙেছে টিনের ঘর। উপড়েছে গাছপালা আর বিদ্যুতের খুঁটি। দিশেহারা ক্ষতিগ্রস্তরা। বেলতলী এলাকায় সড়কে গাছ পড়ে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। কালবৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চরাঞ্চলের সবজি, ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ফরিদপুরের ভাঙ্গায় আলাদা 3টি সংঘর্ষে আহত হয়েছে শতাধিক গ্রামবাসী। সকালে উপজেলার পুখুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের 2 গ্রুপের লোকজন। এ সময় 10টি বাড়ি ভাঙচুর, লুটপাট এবং 5টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে উপজেলার সুয়াদি গ্রামে আমপাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে 2 দল গ্রামবাসীর মধ্যে। গ্রামের আলী মিয়ার গ্রুপ ও দেলোয়ার মিয়ার গ্রুপের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। আহত হয় অন্তত 50 জন। এর আগে গত রাতে উপজেলার আজিমনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত 20 জন আহত হয়েছে। প্রায় 3 বছর অপেক্ষার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হয়েছে। সন্ধ্যা 7:30টায় গ্যালিস্টার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত এয়ারবাস A330-300 পণ্যবাহী বিমান 63 টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা দেয়। কার্গো ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 28 জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 750। তাদের ভর্তি করা হচ্ছে স্থানীয় হাসপাতালে। আগুন নেভাতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার ফাইটিং উড়োযান দিয়ে ছেটানো হচ্ছে পানি। পুরো এলাকা আছে কালো ধোঁয়ায়। জারি করা হয়েছে সতর্কতা। প্রচণ্ড বায়ু দূষণ থেকে বাঁচতে বাড়িতে থাকতে ও জানালা বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের। ধারণা করা হচ্ছে কন্টেইনারে থাকা রাসায়নিক সঠিক উপায়ে সংরক্ষণ না করায় হয়েছে এই বিস্ফোরণ। বিপদের আশঙ্কার বিষয়ে আগেই সতর্ক করা হলেও নেওয়া হয়নি কার্যকারী পদক্ষেপ। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।